রিমঝিম বৃষ্টি ঝরছিল সেদিন। তো আমাদের এক প্রতিবেশী সে এসেছিল বেড়াতে বাসায়, এবং আমরা বেশ কয়েকজন ছিলাম। বৃষ্টি ছিল বাইরে, তাই কেউ বের হতে পারছিল না। আমি চা তৈরি করে ওদেরকে খেতে দিলাম এবং সঙ্গে আরও কিছু শুকনো খাবার। তো এক পর্যায়ে বললাম, আমরা না হয় আমাদের কিছু গল্প করি যেগুলো জীবনে ঘটে গেছে, সত্যি ঘটনা, একটু ভৌতিক ঘটনা হলে ভালো হয়। তো আমার এক প্রতিবেশী সে বলতে লাগলো যে তার এক আত্মীয়া হাসপাতালে ভর্তি ছিল। তখন অনেক রাত তাকে অপারেশন করা হয়েছিল এবং অপারেশন করার পরে ঘুমের ওষুধও দেওয়া হয়েছিল। সে যথেষ্ট ঘুমিয়েছিল, তারপর হঠাৎ করে তার অনেক রাতে ঘুম ভেঙে যায়। সে চোখ খুলে কাউকে খুঁজছিল, পরিচিত জনদের, কিন্তু সবাই ঘুমিয়েছিল। কারণ ডাক্তার বলেছিল যে রুগী অনেকক্ষণ ঘুমাবে, যার কারণে সেই রুগীর সাথে যে এসেছিল সেও কিন্তু ঘুমাচ্ছিল। তখন রুগী চোখ খুলে দেখলো একটা অদ্ভুত দৃশ্য, যে তাদের সেই রুমে একজন লম্বা আকৃতির মানুষ হেঁটে যাচ্ছে, এবং সে প্রত্যেকটা রুগীর কাছে যেয়ে যে কী যেন দেখছে। তারপর একসময় সে তার বিছানার কাছে আসলো এবং তার দিকে তাকালো, এবং সেও একটু চোখ খুলে দেখলো সেই অবয়বটি, কিন্তু তাদের চোখে চোখ পড়েনি। সে যা দেখেছিল তার অন্তরাত্মা কেঁপে গিয়েছিল রীতিমতো। দেখলো যে লোমের হাত, একটা রোমশ হাত, এবং অদ্ভুত রকমের চেহারা, যেই চেহারা কোনো মানুষের হতে পারে না। সে খুবই ভয় পাচ্ছিল। সদ্য অপারেশন হয়েছে, প্লাস তার ঘুম ঘুম ভাব, এর মধ্যে এমন একটা অবয়ব দেখে সে রীতিমতো ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু সে ভয়টাকে প্রকাশ করেনি। সে চোখ বন্ধ করে শুয়ে থাকার ভান করেছিল। সেই যে অদ্ভুত আকৃতির যে প্রাণীটি, সে তাকে কিছুক্ষণ দেখে তারপর আরেকটা বিছানার কাছে গেল, এবং সে পিছন ফিরেছিল সেই অবয়বটি। তখন ওই যে তার আত্মীয়া, সে দেখল যে অবয়বটিকে, এটা কোনো মানুষ হতে পারে না, এটা অন্য রকমের প্রাণী, জিন জাতীয় কিছু হতে পারে। এবং সে সেটা দেখার পরে আর কাউকে কিছু বলেনি। সারা রাত সে চুপ করেই থেকেছিল। তো যাই হোক, এই ছিল তার কাহিনী। তারপর আরও একজন প্রতিবেশী, সেও ছিল আমাদের সাথে, সে বলতে লাগলো তার জীবনে ঘটে যাওয়া কিছু অতি প্রাকৃত ঘটনা। সেটা হলো যে সে অনেক বছর আগে যখন তার নতুন বিয়ে হয়, তখন শ্বশুরবাড়িতে ছিল, শ্বশুরবাড়ি ছিল আবার গ্রামে। তো গ্রামের বাড়িতে সে অনেক রাত্রে মাছ ভাজা করছিল, এবং সেটা ছিল ইলিশ মাছ। তার শ্বশুর ইলিশ মাছ নিয়ে এসেছিল হাট থেকে, এবং বলেছিল যে মাছটা খুব ভালো করে ভাজা করতে, শুধুমাত্র হলুদ লবণ একটু মরিচের গুঁড়ো মাখিয়ে যে ভাজাটা, আর সঙ্গে কিছু শুকনো মরিচ ভাজা, সেটা দিয়ে কিছু ভাত খাবে সে, এই আবদার করেছিল। তো বৃদ্ধ শ্বশুরের আবদার রাখতে যেয়েই ছেলের বউটি সে রান্নাঘরে গিয়েছিল, এবং রান্নাঘরটা ছিল একটু দূরে। আর শাশুড়ি ছিল তখন অসুস্থ, যার কারণে শাশুড়ি রান্নাঘরে যেতে পারেনি। তখন বউটির বয়স বেশি না, অল্প বয়স ছিল। তখন সে মাছটা ভাজছিল, এবং বেড়ার একটা অংশ ছিল ভাঙা। তো মাছ ভেজে ভেজে সে রাখছে, কিন্তু হঠাৎ তার চোখে পড়ল যে যে পরিমাণ মাছ সে ভেজেছিল তার চাইতে যেন অনেক কম দেখাচ্ছে মাছের টুকরোগুলোকে। তো হঠাৎ করে তার চোখ পড়ল যে একটা রোমশ হাত, সেই হাতটা মাছ চুরি করছে। তখন সে চিৎকার করে উঠল, এবং তার চিৎকার শুনে তার শ্বশুর দৌড়ে গিয়েছিল রান্নাঘরে, এবং সে সব বুঝতে পেরেছিল। তখন সে বসেছিল রান্নাঘরে, বলল যে তুমি বাকি মাছগুলো ভাজো, এখানে ভয় পাওয়ার কিছু নেই, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। তারপর উনি দোয়া দুরুজ পড়তে লাগলেন সেই যে রোমশ হাতটা আর হাত বাড়ালো না মাছ নেয়ার জন্য। তো যাই হোক, সেটা ছিল একটা জিন, এবং এই জিনটা তার শ্বশুরমশাই কিন্তু পালতো।
এবং সে বাড়ির কাছেই থাকতো। শ্বশুর অবশ্য পরে বলেছিল যে তাকে দেখে আর কখনো ভয় পেও না, তারও তো ক্ষুধা তৃষ্ণা আছে, তারও তো মাছ খেতে ইচ্ছা করে, আর জিনরা খুব মাছ পছন্দ করে খেতে। তো যাই হোক, এই ছিল সেই লায়লা ভাবির ঘটনা। লায়লা ভাবির কাহিনীর পরে আরেকটা ভাবি ছিল, সেলিনা ভাবি। সে বলল যে আমার কাহিনী একটু লম্বা ধরনের, তোমরা কি শুনতে রাজি আছো? সবাই বললো হ্যাঁ, অবশ্যই আমরা শুনতে রাজি আছি, কারণ বৃষ্টি তো শেষ হচ্ছে না। সেলিনা ভাবি বলতে লাগলো সে এক অতৃপ্ত আত্মা, তারই বান্ধবী। তারা গ্রামের বাড়িতে যখন ছিল তার বান্ধবী ছিল, বান্ধবীর নাম ছিল মিলি। তো সেলিনা ভাবি আর মিলি ছিল খুবই প্রিয় বান্ধবী, দুজনে একসাথে খেলতো, একসাথে ঘুরতো, একসাথে প্রাইমারি স্কুলে যেত। তো একদিন সেই মিলিকে সাপে কামড় দিয়ে মেরে ফেললো। সেই সাপগুলো ছিল মিলিদের ঘরেই, মানে মাটির ঘর ছিল তখন। গ্রামের বাড়িতে বেশিরভাগ মেঝেগুলো তখন ছিল মাটির। সেই মাটির এক কোণায় সাপ কখন এসে গর্ত করে বাচ্চা ফুটিয়েছে তা কেউ জানে না। তো সেখান থেকে একটা বাচ্চা কোনো রকমে বের হয়ে গিয়েছিল, সেটাকে আবার মিলি লাঠি দিয়ে বাড়ি দিয়েছিল এবং সেই বাচ্চাটা মারা যায়, সাপের বাচ্চা। তো সেই সাপের বাচ্চা মারা যাওয়ার পরে যে মা সাপ তাকে ছোবল মেরেছিল এবং ঘটনাস্থলেই মিলি মারা যায়। এবং সাপে কেটে যখন সে মারা গেল, তার হয়তো আত্মাটা অতৃপ্ত ছিল, কারণ সে তো পৃথিবীতে অনেক কম সময় ছিল। আর যেহেতু সাপে কেটেছে তাকে, সেই বয়সে তার অতৃপ্ত আত্মা ঘুরে বেড়াতো বাড়ির চারপাশে। তো সেলিনা ভাবি প্রায়ই দেখতো যে মিলি এসেছে, হয়তো ঘুমিয়ে গেছে সেলিনা ভাবি, আধো ঘুম আধো জাগ্রত অবস্থা, অথবা সে পড়াশোনা করছে, একটু রাত হয়ে গেছে, তখন দেখতো যে মিলি এসে তাকে বলছে যে এসো আমরা খেলতে যাই, পুকুর ঘাটে যাই, অথবা মাঠে যাই, এরকম বলতো। ওই সময়টা আবার সেলিনা ভাবির মনে হতো যে মিলি যেন মারা যায়নি, সে বেঁচে আছে। সে বের হতো, মিলির সাথে হাঁটতো, ঘুরতো। আবার মিলি যাবার সময় বলে যেত যে আমি যে তোমার সাথে দেখা করেছি এই কথা তুমি কাউকে বলো না। তো সেলিনা ভাবির মা একদিন খেয়াল করলো যে সেলিনা ঘর থেকে বের হয়ে যায়। সেলিনাকে বলল যে তুই কোথায় যাস রাত্রেবেলা? মা একটু সন্দেহ করে। তখন সেলিনা ভাবির মায়ের চাপিতে সেলিনা ভাবি সব ঘটনা খুলে বলে। তখন মা ভীষণ রেগে যায় যে এত বড় ঘটনা ঘটছে তোর জীবনে, তুই কাউকে বলছিস না, তোর জীবনে তো বড় রকমের বিপর্যয় নেমে আসবে, আর সে তো অতৃপ্ত আত্মা, তার আত্মাকে তো দূর করতে হবে। তখন হুজুর ডেকে সব কিছু যখন জানা হলো, তো মিলির মা বাবাকে জানানো হলো এবং হুজুর ডেকে সব কিছু ফয়সালা করা হলো। হুজুর দোয়া দুরুজ পড়ে দিলেন বাড়ির চারপাশে। আর এরপর থেকে আর কখনো মিলি আসেনি সেলিনা ভাবির কাছে। কিন্তু তারপরেও সেলিনা ভাবি একটা চাপা কান্নার আওয়াজ শুনতো প্রায়ই, এবং এই চাপা কান্নাটা মাঝে মাঝে এখনও সে শুনতে পায়। তখন সেখানে ছিল মুরব্বি গোছের একজন খালাম্মা। তিনি বলে উঠলেন, এই কান্না স্বয়ং সেলিনার, কারণ এই যে দুঃখটা সে পেয়েছিল ছোটোবেলায়, সেই দুঃখটা এখনও তাকে তাড়িয়ে বেড়ায়। তখন সেলিনা ভাবি বলল যে এভাবে তো কখনো ভাবিনি। তখন মুরব্বি বলে উঠলেন, কোনো এক অতীতে তোমার জীবনে যে ঘটনা ঘটেছে সেটারই একটা কষ্ট এখনও বুকের মধ্যে রয়ে গেছে। তুমি সব সময় ঘুমানোর আগে দোয়া পড়ে বুকে ফু দিয়ে ঘুমাবে, তাহলে আর এই চাপা কান্নার আওয়াজ কানে আসবে না। তো এই ছিল সেদিনের ঘটনা। ঝুমঝুম বৃষ্টিতে, রিমঝিম বৃষ্টিতে চা খেতে খেতে আমরা সবাই জীবনের কিছু কাহিনী শুনলাম, যার যার জীবনে ঘটে যাওয়া কিছু অতি প্রাকৃত ঘটনা। এবং এই ঘটনা প্রত্যেকটা মানুষের জীবনেই থাকে, কোনো এক মুহূর্তে সেগুলো মনে পড়ে যায় এবং শুনতে ভালোই লাগে।